নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আজ এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো গতকাল যুদ্ধ হবে কি হবে না, মানে যুদ্ধ মানে ভারত পাকিস্তানের যুদ্ধ, এই আলোচনায় ইতি টেনে দিয়েছে ভারত সরকার, মানে সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সবুজ সংকেত দিয়ে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছেন। তিনি সবুজ সংকেত দিয়েছেন ভারতের সেনাবাহিনীকে। এখন তার এই সবুজ সংকেতের পর কবে, কোথায়, কখন শুরু হবে ভারতীয় সেনার অভিযান সেটা স্থির করবেন সেনাকর্তারা। এই প্রসঙ্গে স্মৃতিতে আসছে আমার স্মৃতিতে 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধের কথা। বাংলাদেশ মুক্তিযুদ্ধ শুরু হওয়ার প্রায় 9 মাস পর শুরু হয়েছিল দু দেশের সর্বাত্মক লড়াই। এই লড়াই শুরু হয় প্রথমে পশ্চিমাঞ্চলে শিয়ালকোটে পাকিস্তান বিমান হানা করার পর। তখন পাল্টা আক্রমণে নামে ভারত এবং প্রায় সঙ্গে সঙ্গেই যুদ্ধ ছড়িয়ে পড়ে পূর্ব রণাঙ্গন, অর্থাৎ তদানীন্তন পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশে। এবার বাংলাদেশ এই মুহূর্তে এখন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। সুতরাং পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ শুরু হতে চলেছে ভারতের, সেটা বাংলাদেশে ছড়িয়ে পড়ার সেই অর্থে কোনো কারণ নেই। তা বলে কোনো কারণ যে একেবারে নেই সেটাও নয়। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক যে ভালো নয় এটা সবাই জানে, কিন্তু সেই 1999 সালে কার্গিলে পাকিস্তান মিস অ্যাডভেঞ্চার করতে আসার পর গত 25 বছর দু দেশের মধ্যে যুদ্ধ হয়নি। মাঝে মাঝে সীমান্ত সংঘর্ষ টুকটাক হয়, এটা হতেই থাকে, সব সীমান্তেই হয়। আর এই সুতরাং দু দেশের মধ্যে যুদ্ধ যাকে বলে সেটা হয়নি। আর কার্গিলের যুদ্ধ ছিল একেবারেই একটা স্থানীয় স্তরের যুদ্ধ, একটা বিশেষ অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ। একটা বিশেষ অঞ্চলকে পাকিস্তান দখলে রাখবে, অঞ্চলটা ভারতের, ভারত সেটা পুনর্দখল করতে চায়, সেই যুদ্ধ। এবার যে ঘটনাটি যুদ্ধের ট্রিগার হিসেবে কাজ করেছে সেটা সবাই জানেন। পাক মদতপুষ্ট জঙ্গিদের দ্বারা 26 জন ট্যুরিস্টকে নির্দয়ভাবে হত্যা করা। এই ট্যুরিস্টদের এদের ছাড়াও একজন মারা গেছেন, তিনি মুসলিম। তার কথাটাও এখানে অন্তত আমি মনে করি তার কথাটাও আমাকে বলা উচিত। তিনি করেছিলেন কি, যখন এইভাবে হত্যাকাণ্ড চলছে, হিন্দুদের ধর্ম দেখে তাদের ধর্ম জেনে তারপরে হত্যাকাণ্ড চলছে, গুলি করা হচ্ছে পুরুষদের, সেই সময় তিনি যে বন্দী একজনের কাছ থেকে তিনি তার রাইফেলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন এবং এই চেষ্টার মধ্যে করার পরে তাকেও হত্যা করা হয়। ওকে সেই চেষ্টার মধ্যেই তাকে হত্যা করা হয়। সুতরাং তার কথাটাও এখানে বলি। যাই হোক, এই ট্যুরিস্টদের নির্দয়ভাবে হত্যা করা এবং এর ফলে এবার যে লড়াই করতে ভারত এগিয়ে এসছে, যে তার বদলা নেওয়ার যে কথা বলছে, সেটা কিন্তু স্থানীয় হবে না। 1999-এর কার্গিলের মতো এবার স্থানীয় লড়াই হবে না। এবারের যুদ্ধ ছড়িয়ে পড়বে একাধিক রণক্ষেত্রে। এবারের যুদ্ধ চরিত্রগতভাবে অনেকটাই হবে সেই 71-এর যুদ্ধের মতো। আগেই বলেছি, সেই যুদ্ধের অন্যতম ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছিল পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ। গত আগস্ট থেকে বাংলাদেশের অভ্যন্তরে এমন সব রাজনৈতিক কাণ্ড কারখানা ঘটেছে, যেভাবে পাকিস্তানের সঙ্গে গাঁটছড়া বাঁধছে বাংলাদেশ, যেভাবে ভারতের বিরোধিতা করছে, তাতে পাকিস্তানের দিক থেকে মৌলবাদী সন্ত্রাসের যে ভয়ের জন্যই আজকে যুদ্ধটা হওয়ার জায়গায় এসছে, সেই ভয়, একই ভয় তৈরি হচ্ছে বাংলাদেশের দিক থেকেও। ওই যে সন্ত্রাসী ভয়। পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই কিছুদিন আগে এক বার্তায় বলেছেন যে তার দেশ এখন মৌলবাদ ও সন্ত্রাসবাদী দেশে রূপান্তরিত হয়েছে।
সুতরাং এই সন্ত্রাসবাদের এই যে রোগ, এই রোগের দাওয়াই হিসেবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে নামছে ভারত। সেই একই দাওয়াই বাংলাদেশকেও দিতে যুদ্ধে নামতে পারে ভারত, অর্থাৎ যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বাংলাদেশও। বিশেষ করে এমন কথাও উঠছে যখন যে পাকিস্তান নিজেই বাংলাদেশে যুদ্ধের ফ্রন্ট খুলতে আগ্রহী, তাদের যে পরমাণু অস্ত্র সেটাও নাকি বাংলাদেশকে দিয়ে বাংলাদেশ থেকেই সেগুলো চালাবার ব্যবস্থাও করতে পারে। সেগুলো ক্ষেপণাস্ত্র সেটা করতে পারে, নাও যদি করতে পারে ক্ষেপণাস্ত্রের যে রেঞ্জ আছে সেই রেঞ্জে পাকিস্তান থেকে কলকাতাতেও কিন্তু করা যায়। কিন্তু যেটাই করুক, এখন জানা যাচ্ছে যে ইউনূস সরকার, মানে পাকিস্তান তো বাংলাদেশে যুদ্ধের একটা ফ্রন্ট খুলতে আগ্রহী। অসমর্থিত সংবাদ সূত্র থেকে জানা গেছে বাংলাদেশের ইউনূস সরকার এ ব্যাপারে পাকিস্তানকে তার দিক থেকে সবুজ সংকেত দিয়েছেন ইতিমধ্যে। যেটা জানা যাচ্ছে পাকিস্তান গত কয়েক মাস ধরে গোপনে প্রচুর অস্ত্রশস্ত্র পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে। ওই যে চাল ডাল আলু পেঁয়াজ না সব কি আনার নাম করে অস্ত্রই এসছে, এবং সেসব অস্ত্র চট্টগ্রামে সেগুলো দেখাও পর্যন্ত হয়নি, খোলা হয়নি, চেক করা হয়নি। সেই অস্ত্রের সামান্য কিছু আছে বাংলাদেশ সেনার হেফাজতে, কিন্তু বেশিরভাগটাই রয়েছে মৌলবাদী সন্ত্রাসীদের কাছে, বাংলাদেশের মৌলবাদী সন্ত্রাসীদের কাছে। যুদ্ধ বাঁধলে বাংলাদেশের সন্ত্রাসীরা এইসব নন স্টেট অ্যাক্টার্স, এদেরকে দিয়ে যুদ্ধ করায় অনেক লাভ। সে লাভ বাংলাদেশে এই যে যেটা হলো পেহেলগাঁও, যেটা হলো ওরাও হচ্ছে নন স্টেট অ্যাক্টার্স। এই নন স্টেট অ্যাক্টার্স বাংলাদেশে যারা আছে তারা ভারতের সন্ত্রাসবাদী কাজ শুরু করে দেবে এবার, এবং তার এপিসেন্টার হবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ। শুনলে অবাক হবেন, পাকিস্তানের কাছে দিল্লি মুম্বাইয়ের মতো জায়গা এবার আক্রমণের প্রধান টার্গেট নয়, টার্গেট কলকাতা। তার বড় কারণ কলকাতা সহ পুরো পশ্চিমবঙ্গ এখন বাংলাদেশি সন্ত্রাসী ও উগ্র ইসলামের চারণ ভূমিতে পরিণত হয়েছে। এদের বিস্তার এতটাই পশ্চিমবঙ্গে এবং আশপাশের কয়েকটা রাজ্যেও কিছুটা ছড়িয়েছে যে ভারতের কোথাও তারা এমন সংঘবদ্ধ হয়নি যতটা সংঘবদ্ধ তারা হয়েছে পশ্চিমবঙ্গে। এসব থেকে একটা সিদ্ধান্তেই আসা যায় যে ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের যুক্ত হওয়ার পুরো সম্ভাবনা। ৭১-এর যুদ্ধে ভারতের লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা। এবারের যুদ্ধে ভারতের লক্ষ্য কি? ওই যে প্রথমেই বলেছি যে সন্ত্রাসবাদ তাকে খতম করা এবং সেই সাথে পাকিস্তানকে শিক্ষা দেয়া, আর বাংলাদেশকেও সেই ক্ষেত্রে একই সঙ্গে শিক্ষা দেয়া। সে কিন্তু এটা তো এই যে শিক্ষা দেয়া, এগুলো তো গুণগত ব্যাপার না, শিক্ষার ব্যাপার, অন্তরের ব্যাপার। এগুলো কোনো যাকে বলে যে ট্যাঞ্জিবল বা বস্তুগত কোনো ব্যাপার নয়। তাহলে যেই বস্তুগত পাওনাও তো কিছু দরকার আছে, ভারতের নজরে আছে বস্তুগত পাওনা, সেটাও এই যুদ্ধের সময় তারা এইটা করে নিতে চায়, এই পাওনাটা আদায় করে নিতে চায় যাতে ভবিষ্যতে তারা শক্ত জায়গায় থাকে। এই যে ট্যাঞ্জিবল যে বস্তুগত যে ব্যাপারটা ভারত পেতে চায় সেটা কি? সেটা হচ্ছে পাকিস্তানের ক্ষেত্রে হলো পাক অধিকৃত কাশ্মীর, যেটা জওহরলাল নেহরুর নির্বুদ্ধিতায় পাকিস্তান দখল করে নিয়েছিল সেই 1947-48-এ। সেই অংশকে ভারতে আবার ফিরিয়ে আনা, ভারতের সাথে যুক্ত করা, এই কাজে এই লক্ষ্য পূরণের এটাই হচ্ছে উপযুক্ত সময়। কারণ বেলুচিস্তানে সেখানে পাকিস্তানের সর্বনাশ ঘটে যাচ্ছে। ওদিকে আফগানিস্তানের তালিবান, তারাও এখন হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে। সুতরাং এখন পিওকেকে ফিরিয়ে নিয়ে নিজেদের মধ্যে যুক্ত করার উপযুক্ত সময়, এইটাই রাস্তা মোটামুটি সাফ। এখন ভারত এই সুযোগ হারাবে না। আসি পূর্ব রণাঙ্গনে, এবার পশ্চিম রণাঙ্গন ছেড়ে বাংলাদেশে মহামতি ইউনূস সাহেব গত কয়েক মাসে শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের আয়তন নিয়ে এত ঠাট্টা তামাশা করেছেন,
এত ভয় দেখিয়েছেন ভারতকে যে এবারের এই সুযোগে আর যাতে ইউনূস ঠাট্টা তামাশা করার সুযোগ না পান এবং চিকেন স্নেক নিয়ে আর যাতে ভয় না দেখাতে পারে, তার জন্যে ভারত এবার চিকেন স্নেকের সাইজটা একটু বড় করে নেবে। এই জায়গাটা যাতে আর চিকেন স্নেক না থাকে, চিকেনস ব্রেস্ট হতে পারে। আর বড় করতে গেলে কি দরকার? এটা তো আর রবার নয় যে টানলেই বড় হবে। এটা হচ্ছে দেশের ব্যাপার, শক্তপোক্ত জায়গার ব্যাপার। বড় করতে গেলে চিকেন স্নেকের দুপাশে কি আছে? দুপাশে দুটো দেশ, একটা নেপাল আর একটা বাংলাদেশ। নেপালের সঙ্গে একটু একটু গোলমাল যে হয় না, কালী নদী নিয়ে হয়েছে, ভারতের তা নয়, কিন্তু সে অতি ক্ষুদ্র। এর সব সীমান্তে টুকটাক এসব হতে থাকে। সবচেয়ে বড় কথা, নেপালে এইসব জঙ্গি সন্ত্রাসবাদীরা নেই। নেপালে আল কায়দা, হেফাজতে, আইএস, তেহরিক, জামাত, আল বদর, আল শামস, অজস্র নাম, কটা নাম আর করবো, এইসব সংগঠন আর নেই। তারা এসব এক্সপোর্ট করতে পারবে না, কারণ এই মালটা তো তাদের নেই। তারা এক্সপোর্টটা করবে কি করে ভারতে? এই এক্সপোর্ট করার হচ্ছে একটাই জায়গা ভারতে, সেটা হচ্ছে বাংলাদেশ। সুতরাং চিকেন স্নেককে তার সাথে আরো জায়গা জুড়ে চিকেনস ব্রেস্ট করতে গেলে যে জায়গাটা চাই সেটা নেওয়া হবে বাংলাদেশ থেকে। রংপুর তো যাবেই, এর সাথে আর কোনটা যায় সেটা হচ্ছে বাংলাদেশের, ভারতের বড় কর্তাদের ব্যাপার, সেটা নিয়ে কিছু বলবো না। সুতরাং এটা নেওয়া হবে, এই জায়গাটা বাংলাদেশ থেকে নেওয়া হবে। আরও একটা ব্যাপার আছে, ভারতের নর্থ ইস্টের রাজ্যগুলোর কাছে সমুদ্রে যাওয়ার কোনো সরাসরি রাস্তা নেই। সমুদ্রে যাওয়ার এদিকে ইউনূসের ওই যে কথা বললেন না, ইউনূসের বড় কথা হচ্ছে গার্ডিয়ান অফ দ্য ওশান বাংলাদেশ। শুনছি ভারত নাকি ইউনূস সাহেবের কাছে একটা আর্জি করবে, স্যার দয়া করে ছোট্ট একটা করিডর আমাদের দিন, ত্রিপুরার লাগোয়া আছে না, চট্টগ্রামের ওখান দিয়ে সমুদ্রে যাওয়ার পৌঁছবার বেশি রাস্তা নয়, সেটা ওই শিলিগুড়ি করিডরের চিকেন স্নেকের মতোই ছোট জায়গা, সেই জায়গাটা দিন আমাদের, যাতে আমরা আমাদের ওই যে সেভেন সিস্টার্সের তারা যাতে ওই জায়গাটা দিয়ে সমুদ্রে পৌঁছতে পারে, এইটা দিন। আপনি তো খুবই কি বলবো, আপনি অত্যন্ত ভালো মানুষ, আপনি সব যে যা চাই দিয়ে দিচ্ছেন। এই যেমন আমেরিকাকে দিয়েছেন, ওই চট্টগ্রামের ওই দিকটা দিয়ে, ওই কক্সবাজার, বান্দরবান, ওইখানটা দিয়ে যে করিডর করবার জন্য, মানবিক করিডর, তা আমাদের একটু মানবিক করিডর দিয়ে দিন চট্টগ্রামের ওখান দিয়ে, ওই ত্রিপুরা সীমান্ত দিয়ে যেমন দিয়েছেন আমেরিকা। এটা আবার আপনার বাংলাদেশের চিকেন নেক, আপনার যাতে চিকেন নেক না থাকে সেই ব্যবস্থাটা আমরা করে দেব। হ্যাঁ, তো ইউনূস সাহেব উপকারী মানুষ, তিনি আমেরিকার উপকার করেছেন, তিনি আমাদেরও যদি একটু উপকার করেন তাহলে ভালো। তিনি তাহলে আর খুব বড় লড়াই ওখানে করতে হয় না। আর তিনি যদি না দেন আমাদের সেইটা ওই চট্টগ্রাম ত্রিপুরার ওখান দিয়ে, তাহলে আমাদের ওই যেটা আবার ভারত সরকার ওটা কেড়ে নেবে। কারণ সমুদ্রের গার্ডিয়ান আপনি তো একটু দিতেই পারতেন। এমনিতেই বাংলাদেশের অবস্থা এখন কীরকম জানেন? বাংলাদেশের অবস্থা হচ্ছে এখন ওই ভাগাড়ে পড়ে থাকা মরা গরুর মতো। আজকাল অবশ্য শকুন টকুন দেখা যায় না, কারণ শকুন নাকি এখন বিলুপ্ত পায় প্রাণী। আমরা ছেলেবেলায় দেখেছি যে ভাগাড়ে গরু মরলে গরু সেখানে ফেলে দিলে শকুন কিভাবে ঝাঁকে ঝাঁকে চলে আসতো, তার মধ্যে গৃধিনী শকুন, একটু লালচে চোখ, তাদের গায়ের রংটা শকুনের মতো না, একটু অন্যরকম, এদেরও দেখেছি। তাই এরাই লাল চোখ, সাদা চোখ, কালো চোখ, নানা চোখের শকুন আসে, তারা ছুটে আসতো এবং তারা ভাগাড়ে পড়ে থাকা ওই মরা গরু নিয়ে টানাটানি শুরু করতো, কামড়াকামড়ি শুরু করে দিত। সেই শকুনের পাল এখন আর দেখা যায় না, বরং মানুষ এখন অনেকটা শকুন হয়ে গেছে। এই দেখুন না, আমেরিকা, রাশিয়া, চীন, পাকিস্তান, এমনকি এখন শুনছি ইসরায়েলও ছুটে আসছে খাবলা মারার জন্যে। কোথায়? বাংলাদেশে। শুরুটা করে দিয়েছেন কিন্তু ইউনূস সাহেব। ওই যে
আমেরিকার কর্তারা এলেন, তাদের সাথে কথা বললেন। কারা এসেছিলেন কিসের জন্য? একটি মানবিক করিডোরের জন্য। আবার ওদিকে তারও আগে ওই যে আন্তোনিও গুতেরেস, আমাদের রাষ্ট্রসংঘের মহাসচিব, তিনি এসে ওখানে গিয়ে যে ওই এদের সাথে খাওয়া দাওয়া করলেন, ইফতার করলেন এই যে রোহিঙ্গাদের সাথে। এখন বোঝা যাচ্ছে যে ডাল মে কুছ কালা থা। এটা শুধু রোহিঙ্গাদের প্রেমে তিনি আসেননি, তিনি আমেরিকার দূত হয়ে এসেছিলেন। তিনিও বলে গেছেন মানবিক করিডোর দেওয়ার কথা। মানবিক করিডোর বলতে আমরা বুঝি সাহায্য পাঠানো, এই তো, যারা লোকে বিপদে পড়েছে তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সাহায্যগুলো দেওয়ার টাকাই হচ্ছে মানবিক, সেখানে পৌঁছে দেওয়ার জন্য মানবিক করিডোর হয়। মানবিক করিডোরে অস্ত্র যায় না, কিন্তু এই করিডোর তৈরি করছে আমেরিকা, সেখানে অস্ত্র পাঠানোর জন্য। কোথায় পাঠাবে অস্ত্র? অস্ত্র পাঠাবে আরাকান আর্মি, তাদের কাছে। এবং এখন শুনতে পাচ্ছি সেই দলে রোহিঙ্গাদেরকেও নাকি ভর্তি করার প্ল্যান করেছে আমেরিকা। এবং সেইটা করবার পর তারা এইসব নিয়ে কোথায় যাবে? তারা মায়ানমার সরকারের বিরুদ্ধে তারা লড়াই করবে, কারণ মায়ানমার সরকারের সাথে বেশি প্রণয় বা বেশি ভাব চীনের। সেই জন্যে আর এটা জানি যে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস যেগুলো আছে, রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস যেগুলো আছে, তার সারা পৃথিবীতে যত পাওয়া যায় তার অর্ধেকটা পাওয়া যায়, অর্ধেকের মতো পাওয়া যায় সেটা ওই মায়ানমারের কাচিন প্রদেশ। এগুলো দখল করতে হবে। সুতরাং এখন তারা মানবিক যে কারণ দেখিয়ে মানবিক করিডোর দেওয়ার দাবি করেছে। তো সবাই যখন খাচ্ছে বাংলাদেশকে, খেতে আসছে, পরিকল্পনা আছে যে একটা ইহুদি খ্রিস্টান একটি রাষ্ট্র তৈরি হবে। ওই যে এলাকাটার কথা বলছি এখানটায়, তো এই যে রাষ্ট্র তৈরি হবে, হ্যাঁ, ভারত সতর্ক আছে। ভারতের মণিপুর, মিজোরাম, এটা ওই ইহুদি রাষ্ট্রের বাঁধনের মধ্যে থাকবে। কিন্তু আমি বলে দিচ্ছি, ইহুদি রাষ্ট্রের প্রস্তাবিত মানচিত্র যেটা, সেখানে মণিপুর, মিজোরাম থাকবে না। কারণ ভারতকে চটানো, ভারতের জমিতে হাত দেওয়ার ভাবনা ইসরায়েল আমেরিকা কারো নেই। সুতরাং ভারত তার নিজের জায়গাটাকে ঠিক করবার জন্যে, পাল্টা চাপে রাখার জন্যে, ওই যে চট্টগ্রামের ওখান দিয়ে যে করিডোর, বাংলাদেশের চিকেন স্নেক দিয়ে সমুদ্রে যাওয়ার রাস্তা, চট্টগ্রামের ওই এলাকা বাংলাদেশের ভারত দখলে নেবে। দেখবেন ভারত সেটা করবে। তাহলে কি হলো? পূর্ব রণাঙ্গনে একটা হচ্ছে শিলিগুড়ির ওখানে রংপুর, আর একটা হচ্ছে নিচের দিকে সমুদ্রে যাওয়ার জন্যে, ত্রিপুরার জন্য দরকার ওই চট্টগ্রামের ওখানকার বাংলাদেশের চিকেন নেক। এইটার দিকে হচ্ছে, এই হচ্ছে দু জায়গায় যে লড়াই হবে, তার পেছনে এইটাই হচ্ছে কার নজর আছে, ভারতের কোন দিকে কি নজর।